হ্যালো বন্ধুরা, স্টাডি আইকিউ টিউটরিং চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সঙ্গে রাষ্ট্রবিজ্ঞানের 2 নম্বর সেট আলোচনা করব, যেগুলো আপকামিং যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাবে। তো আমরা এখানে 25টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব। তো দেখো, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো আর তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, যাতে তারাও উপকৃত হতে পারে। তো চলো শুরু করছি আজকের আলোচনা। আমরা একটা সেটে 25 পর্যন্ত করেছিলাম। 2 নম্বর সেটে 26-এর থেকে প্রশ্ন কী আছে দেখো। ভারতীয় সংবিধানের কোন অংশটি সংবিধান ব্যাখ্যায় সাহায্য করে? তো উত্তরটি হবে প্রস্তাবনা। ভারতের সংবিধানের প্রস্তাবনা অংশটি ভারতের পুরো সংবিধানটাকে ব্যাখ্যা করে। তো প্রস্তাবনা দ্য প্রিএম্বল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, যেখানে ভারতবর্ষকে সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক সাধারণতন্ত্র হিসেবে তুলে ধরা হয়েছে। তো নেক্সট 27-এর দাগে প্রশ্ন কী বলছে। কে ভারতীয় সংবিধানকে মূলত সামাজিক একটি নথি হিসেবে উল্লেখ করেছেন? তো উত্তরটি হবে জি অস্টিন। তিনি ভারতীয় সংবিধানকে একটা সামাজিক নথি হিসেবে তুলে ধরেছেন। নেক্সট 28-এর দাগে প্রশ্ন কী বলছে। 2003 খ্রিস্টাব্দের নতুন নাগরিকত্ব আইন 2003 খ্রিস্টাব্দের নতুন নাগরিকত্ব আইন কোন কমিটির সুপারিশ অনুসারে প্রণীত হয়েছিল? তো উত্তরটি হবে এল.এস. সিংভি কমিটির রিপোর্ট অনুযায়ী 2003 সালে কী হয়েছিল? নাগরিকত্ব আইনের কমিটির সুপারিশ প্রণীত হয়েছিল। তো নেক্সট 29-এর দাগে প্রশ্ন কী বলছে। কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে প্রস্তাবনা হলো ভারতীয় সংবিধানের একটি অংশ? তো উত্তরটি হবে কেশবানন্দ ভারতী মামলার। এই মামলাতে বলা হয়েছিল, সুপ্রিম কোর্ট রায় দেয় যে ভারতীয় সংবিধানের একটি অংশ হচ্ছে প্রস্তাবনা। নেক্সট 30-এর দাগে প্রশ্ন কী বলছে। কোন দেশের সংবিধানকে আইনজীবীদের স্বর্গরাজ্য বলা হয়েছে? তো উত্তরটি হবে আমাদের ভারতবর্ষের সংবিধানকেই আইনজীবীদের স্বর্গরাজ্য বলা হয়েছে। নেক্সট 31-এর দাগে প্রশ্ন কী বলছে। বিদেশে বসবাসকারী ভারতীয়দের জন্য দ্বৈত নাগরিকত্ব আইন ভারত সরকার কবে পাশ করিয়েছে? তো উত্তরটি হবে 2003 সালে বিদেশে বসবাসকারী ভারতীয়দের জন্য দ্বৈত নাগরিকত্ব আইন ভারত সরকার পাশ করিয়েছে। নেক্সট 32-এর দাগে প্রশ্ন কী বলছে। আচ্ছা, কেশবানন্দ ভারতী বনাম কেরল রাজ্য মামলা কত খ্রিস্টাব্দে হয়েছিল? তো উত্তরটি হবে 1973 খ্রিস্টাব্দে কেশবানন্দ ভারতী বনাম কেরল রাজ্য মামলা হয়েছিল। নেক্সট 33-এর দাগে প্রশ্ন কী বলছে। কে প্রস্তাবনাকে সংবিধানের আত্মা বলে মনে করতেন? তো উত্তরটি হবে ঠাকুরদাস ভার্গব, যিনি প্রস্তাবনাকে সংবিধানের আত্মা বলে মনে করতেন। নেক্সট 34-এর দাগে প্রশ্ন কী বলছে। বিশ্বের কোন দেশ প্রথম সংবিধানের পূর্বে একটি প্রস্তাবনাকে যুক্ত করেছিল? তো উত্তরটি হবে আমেরিকা যুক্তরাষ্ট্র, যে দেশটি প্রথম সংবিধানের পূর্বে একটা প্রস্তাবনাকে যুক্ত করেছিল। তো নেক্সট 35-এর দাগে প্রশ্ন কী বলছে। ভারতীয় নাগরিকত্ব আইন কত খ্রিস্টাব্দে পাশ হয়? তো উত্তরটি হবে 1955 খ্রিস্টাব্দে ভারতীয় নাগরিকত্ব আইন পাশ হয়। নেক্সট 36-এর দাগে প্রশ্ন কী বলছে। ভারতীয় সংবিধানের 5 থেকে 11 ধারায় কোন বিষয়টি ব্যাখ্যা করা হয়েছে? তো উত্তরটি হবে নাগরিকত্ব বিষয়টি ভারতীয় সংবিধানের 5 নম্বর থেকে 11 নম্বর ধারা পর্যন্ত এর মধ্যে ব্যাখ্যা করা হয়েছে। এবং তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাবে কমেন্ট সেকশানে যে আমাদের সংবিধানের বর্তমানে মোট কতটি ধারা আছে। তো নেক্সট 37-এর দাগে প্রশ্ন কী বলছে। জাতীয় ঐক্য ও সংহতি শব্দগুলি ভারতীয় সংবিধানের কোথায় যুক্ত হয়েছে? তো উত্তরটি হবে জাতীয় ঐক্য ও সংহতি শব্দগুলি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় যুক্ত হয়েছে। নেক্সট 38-এর থেকে প্রশ্ন কী বলছে। নাগরিকত্ব সংশোধনী আইন অনুসারে
কি নাগরিকত্ব সংশোধনী আইন অনুসারে কত খ্রিস্টাব্দে ভারতের নাগরিকত্ব অর্জনের পদ্ধতিটিকে সরলীকৃত করা হয়েছে? তো উত্তরটি 2003 সালে ভারতের নাগরিকত্ব অর্জনের জন্য যে নিয়ম নীতি আছে সেটাকে অনেকটা সরলীকৃত করা হয়েছে। নেক্সট, আচ্ছা 39 থেকে প্রশ্ন কি বলছে? ভারতের এক নাগরিকত্ব নীতিটি কিসের বিরোধিতা করে? তো উত্তরটি হবে আমাদের যে যুক্তরাষ্ট্রীয় শাসন কাঠামো তারই বিরোধিতা করে এক নাগরিকত্ব নীতিটি। এবং এই যে আমাদের ভারতবর্ষের সংবিধানে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা যুক্ত হয়েছে, এটি আমেরিকা যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে নেওয়া হয়েছে। তো নেক্সট 40 থেকে প্রশ্ন কি বলছে? ভারতের রাষ্ট্রপতি হবার জন্য প্রধান শর্ত কী? তো উত্তরটি হবে ভারতের রাষ্ট্রপতি হবার জন্য প্রধান শর্ত হচ্ছে ভারতীয় নাগরিক হতে হবে। এছাড়াও তোমরা জানো বয়স 35 হতে হবে, এবং সবথেকে বড় প্রধান শর্ত সেটা হচ্ছে ভারতীয় নাগরিক হতে হবে। নেক্সট 41 থেকে প্রশ্ন কি বলছে? ভারতের মৌলিক অধিকার বিরোধী যে কোনো আইনকে কারা বাতিল করতে পারে? তো উত্তরটি হচ্ছে সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট ভারতের মৌলিক অধিকার বিরোধী যে কোনো আইনকে বাতিল করতে পারে। তো তোমরা একটু আমাকে এখানে কমেন্ট করে জানাবে বর্তমানে সংবিধানে আমাদের মোট মৌলিক অধিকারের সংখ্যা কত? আচ্ছা 42 থেকে প্রশ্ন কি বলছে? বর্তমানে কোন মৌলিক অধিকারটি রাষ্ট্র কর্তৃক বিঘ্নিত হলে নাগরিকগণ আদালতের সাহায্য নিতে পারেন না? তো উত্তরটি হবে সম্পত্তির অধিকার। অর্থাৎ সম্পত্তির অধিকারটাকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে। তো এই সম্পত্তির অধিকার যদি রাষ্ট্র কর্তৃক বিঘ্নিত হয় তাহলে সেই নাগরিক আদালতের সাহায্য প্রার্থনা করতে পারবেন না। তো নেক্সট 43 থেকে প্রশ্ন কি বলছে? আনটু দ্য লাস্ট বইটির লেখক কে? তো উত্তরটি হবে জন রাস্কিন হচ্ছেন আনটু দ্য লাস্ট এই বইটির লেখক। নেক্সট 44 থেকে প্রশ্ন কি বলছে? ম্যান ইজ বর্ন ফ্রি, মানে মানুষ জন্মগতভাবে স্বাধীন, বাট হি ইজ এভরিওয়ার ইন চেন, কিন্তু সে তারপরে পরাধীনতার শৃঙ্খলে বেড়িতে আবদ্ধ। এই উক্তিটি কে করেছেন? তো এটি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো এটি ফরাসি দার্শনিক রুশো, তিনি এই উক্তিটি করেছেন। নেক্সট, আচ্ছা 45 থেকে প্রশ্ন কি বলছে? রাজ্যের রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? তো উত্তরটি হবে রাজ্যের রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান হাইকোর্টের প্রধান বিচারপতি। এবং তোমরা এটাও জেনে রাখবে বর্তমান আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যপালের নাম কি? জগদীপ ধনকর। নেক্সট, আচ্ছা 46 থেকে প্রশ্ন কি বলছে? ভারতীয় সংবিধানের কোন ধারায় রাজ্যের সকল প্রশাসনিক ক্ষমতা রাজ্যপালের হাতে অর্পণ করা হয়েছে? তো উত্তরটি হবে 154 নম্বর ধারা অনুযায়ী, ভারতীয় সংবিধানের 154 নম্বর ধারা অনুযায়ী রাজ্যের সকল প্রশাসনিক ক্ষমতা রাজ্যপালের হাতে অর্পণ করা হয়েছে। নেক্সট 47 থেকে প্রশ্ন কি আছে? কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে গোর্খা পার্বত্য পরিষদকে 6তম তফসিলের অন্তর্ভুক্ত করা হয়েছে? তো উত্তরটি হবে 107তম সংবিধান সংশোধনীর মাধ্যমে গোর্খা পার্বত্য পরিষদকে 6ষ্ঠ তফসিলের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। নেক্সট 48 থেকে প্রশ্ন কি বলছে? ভারতীয় মানবাধিকার কমিশন ভারতে কবে গঠিত হয়? তো উত্তরটি হবে 12ই অক্টোবর 1993 খ্রিস্টাব্দে জাতীয় মানবাধিকার কমিশন ভারতে গঠিত হয়েছিল। তো নেক্সট 49 থেকে প্রশ্ন কি বলছে? ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যগণ কার দ্বারা নিযুক্ত হন? তো উত্তরটি হবে ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যগণ রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হন। নেক্সট, আজকের আলোচনার শেষ প্রশ্ন কি হচ্ছে? হোয়াইট ফ্ল্যাগ শব্দটি কোন অর্থে ব্যবহার করা হয়? তো উত্তরটি হবে যুদ্ধবিরতির প্রতীক হিসেবে হোয়াইট ফ্ল্যাগ ব্যবহার করা হয়। তো এই ছিল 25টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তো যেগুলো তোমাদের আপকামিং যে কোনো পরীক্ষার জন্য গ্রুপ ডি বলো, গ্রুপ সি বলো, WBCS বলো, WBP বলো, সব পরীক্ষার জন্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দাও,
যাতে তারা উপকৃত হতে পারে। তো আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।